আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত কোন দল কতটা আদর্শিক এবং কোন দলের আদর্শ কেমন? আমার এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখে, এই লোকগুলোর মধ্যে বেশিরভাগ লোক আমার চাইতে শিক্ষিত, আমার চাইতে ভদ্র এবং আমার চাইতে অনেক বেশি জ্ঞানী সব বিষয়ে। এটা তাদের কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি। আমার ইউটিউবে কথা বলার উদ্দেশ্য অবশ্যই ভিউ ব্যবসা করার জন্য না। যদি ভিউ ব্যবসা করতে চাইতাম তাহলে নির্দিষ্ট একটা দলের পক্ষে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা বলে আমি আমার সাবস্ক্রাইবার এবং আমার প্রচুর ভিউ তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেই লক্ষ্যে কখনো হাঁটিনি। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা আমার নিয়মিত ভিডিও দেখবে তারা যাতে আমার চাইতে জ্ঞানী হয় এবং তাদের থেকে যাতে আমি অনেক কিছু শিখতে পারি। আর যদি তাদের কোনো দুর্বলতা থাকে বা কোনো জায়গায় যদি আমার তাদের চাইতে বেশি অভিজ্ঞতা থাকে, সেটা তারা গ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যে আমার এই ইউটিউব চ্যানেলে কথা বলা। কোনো নির্দিষ্ট দলের যৌক্তিক বা অযৌক্তিক সব কিছুতে সমর্থন দেওয়া বা তাদেরকে প্রমোট করা আমার উদ্দেশ্য না। আর আমি যেই উদ্দেশ্যে এই ইউটিউব চ্যানেলে কথা বলতেছি, সেই উদ্দেশ্যের কোনো ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করিনি। তাই অনেকে আমাকে নানা রকম কমেন্ট করতে পারেন বা অনেকে আমাকে অনেক দলের সমর্থকও বলতে পারেন। এর কারণ হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের খারাপ বিষয়গুলো উঠিয়ে ধরিনি, শুধুমাত্র ভালো ভালো বিষয়গুলো উঠিয়ে ধরেছি, মানে পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমার এই ভিডিওটা এই তিনটা রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কথা বলার চেষ্টা করব। আমার যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টসে সুন্দরভাবে লিখে আমাকে উত্তরটা জানাতে পারেন। আপনার কারো সাথে যদি 20 বছরও সম্পর্ক থাকে, আপনি সেই লোককে কখনো চিনতে পারবেন না, মানে পরিপূর্ণ চিনে উঠতে পারবেন না। কিন্তু তার সাথে যদি আপনার স্বার্থের লেনদেন হয়, তখন আপনি তাকে পরিপূর্ণভাবে চিনতে পারবেন। যতক্ষণ পর্যন্ত কারোর সাথে আপনার স্বার্থের লেনদেন হবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে আপনি পরিপূর্ণভাবে চিনে উঠতে পারবেন না। এটা হচ্ছে পৃথিবীর মানুষের বাস্তবতা। আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ অথবা জনসাধারণের কাছে তারা যেই বক্তব্যগুলো দেয়, এই বক্তব্য তারা যেটা চিন্তা করে বা তারা যেটা করে সেটার সাথে কখনো কোনো মিল পাওয়া যায় না। এটা হচ্ছে বিগত আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্যগুলো আপনি একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন তাদের বক্তব্যের সাথে তাদের কর্মের কোনো মিল নেই। যেমন প্রথমে আমি জামাত ইসলামীকে নিয়ে বলি। আমার ভিডিওর মধ্যে সবচাইতে বেশি জামাতের পক্ষে আমি কথা বলেছি, মানে আমার প্রত্যেকটা কথা সর্বশেষ জামাতের পক্ষে যায়। এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি জামাতকে এখন সমর্থন করি, কিন্তু জামাতের রাজনীতি সম্পর্কে আমি অনেক আগে থেকেই বোঝার চেষ্টা করতেছি। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাত গোপনে রাজনীতি করত, তাই জামাতের মূল রাজনৈতিক ধরন সম্পর্কে আমার পরিপূর্ণভাবে জানা এবং বোঝা সম্ভব হয়নি। এছাড়া যেহেতু জামাত এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসেনি, তাই ক্ষমতায় আসার পর জামাতের রূপ কেমন হয়, জামাত কি করে, সেটা ক্ষমতায় আসার পর বলা যাবে। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন, এই দলগুলো কিন্তু ক্ষমতায় এসেছে এবং তাদের রূপগুলো আমরা কিন্তু দেখেছি। জামাত অথবা ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আকর্ষণের মূল কারণটা হচ্ছে যে ইসলামের যে 4 জন যে খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, এই 4 জন খলিফার জীবনী যদি পড়েন তাহলে আপনার ইসলামের প্রতি বা ইসলামী রাজনীতির প্রতি আকর্ষণ তৈরি হবে, এটা নিশ্চিত। যারা এই 4 জন খলিফার জীবনীটা পূর্ণাঙ্গভাবে পড়েছেন তারা ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি অনেকটাই আকর্ষিত হবেন। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে ইসলামের যে আদর্শ বা ইসলামী রাষ্ট্র গঠিত হলে দেশটা কেমন হবে, সেটা যদি
সেই খলিফাদের আমলগুলো যদি আপনি চিন্তা করেন অথবা ইসলামের ইতিহাস যদি আপনাদের কারো জানা থাকে এবং মনোযোগ দিয়ে যদি গভীরভাবে পড়ে থাকেন, যেই সব মুসলিম বাদশাদের আমলে পরিপূর্ণভাবে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা ছিল, সেই সব বাদশাদের আমলে জনগণ কতটা সুখে শান্তিতে ছিল, এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনারও কিন্তু ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আকর্ষণ হবে। এটা হচ্ছে মূল বাস্তবতা। আর আমারও ঠিক সেই কারণে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আকর্ষণ আছে বা আমার আকর্ষণ তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে, মানে জামাত ব্যতীত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর একটারও রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা নেই, ন্যূনতম যোগ্যতাও নেই। এই কারণে আমি আপনাদেরকে বলেছি যে আমি ইসলামিক দলগুলোর মধ্যে জামাতকে এখন সমর্থন করি। যদি ইসলামিক রাষ্ট্র যদি কেউ প্রতিষ্ঠা করতে পারে বা ইসলামিক আইনগুলো দিয়ে এই রাষ্ট্র যদি পরিচালনা করার কোনো দলের যোগ্যতা থাকে, তাহলে ইসলামিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলামী রয়েছে। আর অন্য কোনো দলের এই বর্তমান বিশ্ব ব্যবস্থাকে মোকাবেলা করে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নেই। এখন জামাত কতটা যোগ্য সেটা ক্ষমতায় যাওয়ার পর আমি বুঝতে পারবো পরিপূর্ণ। কিন্তু আমার ব্যাখ্যা বিশ্লেষণে যেটা মনে হয় সেটা হচ্ছে জামাত যেভাবে তাদের পরিকল্পনা মাফিক আগাচ্ছে, তারা এই বাংলাদেশকে পরিচালনা করা সম্ভব বা পরিচালনা করতে সক্ষম। কিন্তু ইসলামিক দৃষ্টিতে বা এই যে ইসলামিক রাষ্ট্র যেভাবে চলেছে, যেই রাষ্ট্রের ইতিহাস পড়ে আমি ইসলামিক দলগুলোর প্রতি আকৃষ্ট হয়েছি, জামাত আসলে পরিপূর্ণ সেরকম কোনো দল কিনা এটা নিয়ে কিন্তু আমার মনে এখনও অনেক প্রশ্ন রয়ে যায়। মানে আমি এখনও মনে করি যে জামাত তাদের যেই সংগঠন পরিচালনা করছে বা যেই পদ্ধতিতে জামাত রাজনীতি করছে, আমার বিবেক অনুযায়ী তারা পরিপূর্ণভাবে ইসলামিক যেই শরিয়ার যেই মূল ভিত্তি বা ইসলামিক রাষ্ট্রের যেই মূল ভিত্তি, এটা পরিপূর্ণভাবে ফলো করছে কিনা আমার এখনও সন্দেহ রয়েছে। মানে আমি এখনও যথেষ্ট সন্দিহান এবং আমি মনে করি যে জামাতের রাজনীতিতে অনেক ভুলভ্রান্তি রয়েছে। হয়তো অনেকে বলতে পারেন আপনার মতো এত ছোট মাথা দিয়ে কি এই জামাতের মতো এত বড় সংগঠন চলে? হ্যাঁ, এটাও সঠিক যে আমার মতো ছোট মাথা দিয়ে জামাতের মতো সংগঠন চলেও না বা চলবেও না। জামাত তাদের নির্দিষ্ট গতিতে চলবে। কিন্তু আমি একজন সমর্থক হিসাবে বা বাংলাদেশের একটা নাগরিক হিসাবে, যেহেতু জামাত বাংলাদেশে রাজনীতি করছে, তাই আমি আমার মতামত অবশ্যই জানাতে পারি যে এই দলটা সম্পর্কে আমি কি ধারণা পোষণ করি, এটা আমার জানানোর অবশ্যই রাইট রয়েছে। তাই আমার ভিডিওতে অবশ্যই জামাতেরও সমালোচনা আসবে, এটা নিশ্চিত। এবং সেই সমালোচনা যখন আসবে আমি নিশ্চিত জানি, তখন এই কমেন্ট বক্সে জামাত সমর্থকরা অনেক নেগেটিভ ভাষায় কমেন্ট করতে পারে। এটাও বাস্তবতা, কারণ তাদের মতামতও জানানোর তাদের রাইট রয়েছে। আমি জামাত সম্পর্কে যেই নেগেটিভ ধারণাটা পোষণ করি, সেই ভিডিও আমি এখন পর্যন্ত আপলোড করিনি বা সেই ভিডিও আরও কিছুদিন পরে করব। কিন্তু অন্যান্য দলগুলোকে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, যেমন বিএনপিকে নিয়ে করেছি, আওয়ামী লীগকে নিয়ে করেছি। জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা আমি করিনি, কারণ জাতীয় পার্টি এখন ক্ষমতায় যাওয়ার কেন্দ্রবিন্দুতে নেই বা সেই পরিস্থিতিতে নেই। তাই জাতীয় পার্টিকে নিয়ে আমি কোনো সমালোচনা করিনি। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে বা বিএনপিকে নিয়ে আমার যে চিন্তাধারা সেটা আমি জানাচ্ছি। যেমন বিগত এই আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং যেভাবে নির্বাচনগুলো দিয়েছে, ঠিক সেই কায়দায় যদি বিএনপি 16 বছর রাষ্ট্র শাসন করে এবং সেই কায়দায় যদি তারা নির্বাচনগুলো করে ক্ষমতায় থেকে, আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন আপনারা কি এটা মেনে নেবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। তার মানে কি? তার মানে হচ্ছে বিগত সময়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, নিজেরা যে কাজগুলো করেছে,
এই কাজগুলো অন্যরা করলে তাদের কাছে খারাপ লাগে, কিন্তু নিজেরা করলে এটা খুব মজা লাগে। যখন আওয়ামী লীগের সময় পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে ক্রস ফায়ারের হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এবং এই যে আওয়ামী লীগ নেতারা দুধে দোয়া তুলসী পাতা ছিল না, তারাও কিন্তু কোন কোন বিএনপি নেতারা রয়েছে, বিএনপি কে কে করে, কে কোন দলের নেতা, এগুলোর তথ্য কারা দিত? আওয়ামী লীগের নেতারা দিত। আর পুলিশ এই বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে নির্যাতন করেছে। এখন 5 আগস্টের পর বা আওয়ামী লীগের পতনের পর, এখন যেহেতু বিএনপি ক্ষমতায় নেই, তাই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের উপর কি করে না করে সেটা ক্ষমতায় আসার পর দেখা যাবে। কিন্তু বিএনপির যেসব নেতারা সুযোগ পেয়েছে বা যারা বিগত সময়ে মনে করেছিল যে আওয়ামী লীগের এইসব নেতারা আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছিল, এইসব নেতারা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, এরা আমাদের এই ক্ষতিগুলো করেছে, তারা সেই প্রতিশোধ অলরেডি নিয়েছে। কিন্তু এই প্রতিশোধ যখন নিচ্ছে সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত হয়েছে। যেমন আমার সুযোগ সুবিধা মতো বা আমি যদি আপনাকে ভাটে পাই, তখন যদি আমি আপনাকে আমার এলাকায় পেয়ে শর্ট থাপ্পড় দিয়ে দিলাম, বললাম যা যা পারিস করিস, মানে অপমান অপদস্থ করে দিলাম। যখন আমাকে আপনি আরেকদিন সুযোগ পাবেন এবং আপনার এলাকায় পাবেন, আমি তখন দুর্বল থাকব, সেই সময় কিন্তু আপনি আমাকে কি ওই সেম শর্ট থাপ্পড় দিয়ে বিদায় করে দিবেন? সেটা করবেন না, কারণ ওটার প্রতিশোধ নিতে গিয়ে আপনি তার চাইতে কমপক্ষে 10 গুণ করবেন। ঠিক 5 আগস্টের পর আওয়ামী লীগের উপর বিএনপি সেরকম কাজ করেছে। এটা হচ্ছে মূল বাস্তবতা। এবং বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন আরও কি কি করে সেটা সামনে দেখার পালা। কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর জামাতের জন্য রাজনীতিতে আরেকটা সুযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি এখন মুখোমুখি হচ্ছে। মানে এখন বড় দল রয়েছে জামাত এবং বিএনপি। যদিও আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, অনেকেই জামাতকে বিএনপির তুলনায় বড় দল মনে করেন না। আমিও বিএনপির তুলনায় জামাতকে বড় দল মনে করি না। এর অনেকগুলো কারণ রয়েছে। এর কারণ হচ্ছে বিগত সময়ে জামাত পুরো 300 আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, এই অভিজ্ঞতাই জামাতের নেই, এই দুর্বলতা রয়েছে। আবার জামাত 1991 সালের পরে তারা জোটবদ্ধ রাজনীতি করেছে। এখন জোটবদ্ধ রাজনীতি করতে গিয়ে তারা এই যে গ্যাপগুলো রয়েছে, যে প্রতিপক্ষের সাথে কিভাবে লড়াই করে আসন ছিনিয়ে আনতে হয়, এই জায়গায় অনেকগুলো অভিজ্ঞতার অভাব জামাতের থাকবে। সেটা আগামী নির্বাচনের দিন স্পষ্টভাবে ফুটে উঠবে। মানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেভাবে প্রতিদ্বন্দ্বিতাটা হতো সব দিক থেকে, ভোটারের দিক থেকে এবং শক্তিমত্তার দিক থেকে, কেউ কেন্দ্র দখল করতে যাতে না পারে, দুই দলে সজাগ থাকতো, মানে একে অন্যের পিছনে লেগেই থাকতো। সেরকম শক্তিমত্তা দিয়ে জামাত বিএনপির সাথে লড়তে পারবে না। হয়তো এমনও হতে পারে আগামী নির্বাচন যে যদি দেখে যে বিএনপির নেতা এই পরাজিত হওয়ার সম্ভাবনা কিছুটাও থাকবে, সে নিশ্চিত জিতার জন্য এই জামাতের এজেন্টদেরকে থাপড়াইয়া কেন্দ্র থেকে বের করেও দিতে পারে, কিচ্ছু করার থাকবে না। হয়তো আন্দোলনের মাঠে জামাত অনেক শক্তিশালী, কিন্তু এই ভোটের রাজনীতিতে আমি জামাতকে অত শক্তিশালী মনে করি না। আবার শুধুমাত্র জনসমর্থন থাকলেই নির্বাচনে পাশ করে আসা যায় না। রাজনীতির অনেকগুলো কৌশল আছে, সবগুলো কৌশল ঠিক করে তারপর এই আসনে জিততে হয়। একজন রাজনীতিবিদ বহু কৌশলে আগাতে হয়। শুধু জনসমর্থন দিয়ে যদি পাশ করা যেত তাহলে এই 2018 সালের নির্বাচনে নিশ্চয়ই বিএনপি জিততে পারত, বা বিএনপি 200 থেকে 250 আসন নিয়ে যেতে পারত, কিন্তু সেটা পারেনি। এখানে অনেকগুলো হিসাব কিতাব রয়েছে। তাই আগামী নির্বাচনে জামাত বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারবে সব ক্ষেত্রে সেটা অবশ্যই সন্দেহজনক। কিন্তু জনসমর্থনের দিক দিয়ে যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে এই যে 5 আগস্টের পর
বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যা কিছু করেছে তার 10 গুণ 20 গুণ, অনেক জায়গায় 100 গুণও বেশি করেছে। এবং আওয়ামী লীগ যেহেতু পালিয়েছিল, আওয়ামী লীগ যেই কাজগুলো করতো, এই সবগুলো কাজ বা সবগুলো জায়গা যখন ফাঁকা হয়ে যায়, সব ফাঁকা জায়গা বিএনপির নেতারা যেভাবে ইচ্ছা সেভাবে দখল করে নিয়েছে। আর এই দখল করার কারণে আওয়ামী লীগ এবং বিএনপিকে মানুষ একে পাল্লায় উঠাচ্ছে। এবং অতীতের চাইতে বর্তমানে মানুষ অনেকটাই সচেতন। এই সচেতনতার কারণে মনে হচ্ছে যে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারা এখন জামাতকে আগামী নির্বাচনে ক্ষমতায় দেখতে চায়। এখন নির্বাচনের মাঠে শুধু রাজনৈতিক সচেতন ব্যক্তিদের ভোটে মানে ফাইসালা হয় না, এখানে গ্রাম অঞ্চলের বা যারা রাজনীতির খোঁজখবর রাখে না তাদের ভোটেরও প্রয়োজন হয়। আবার আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুইটা দলের অন্ধ একটা অনুসারী আছে। রাষ্ট্রে কী হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয় না, তারা কেউ ধানের শীষ চিনে, কেউ নৌকা চিনে। এই জাতীয় যে ভোটাররা রয়েছে তারা কি জামাতকে ভোট দিবে কিনা, বা জামাত তাদেরকে আকর্ষণ করে তাদের পক্ষে ভোট নিতে পারবে কিনা, এখানেও অনেক সন্দেহ আছে। সেটা জামাত কোন পলিসিতে আগাচ্ছে এটা ভিন্ন বিষয়। কিন্তু মূল কথাটা হচ্ছে, আদর্শ যদি আপনি হিসাব করেন, আদর্শিকভাবে কোন দল কতটা ভালো সেটা যদি হিসাব করেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দলগুলো ক্ষমতায় থাকলে তাদের নৈতিকতা এবং তাদের মহানুভবতা এবং তাদের দায়িত্বশীলতা, এমনকি তাদের মানবিকতা, সব কিছু একরকম থাকে। এবং নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে সব কিছু তারা একরকমভাবে। আবার যখন তারা বিরোধী দলে থাকে তখন তাদের সব চিন্তাধারা আবার ভিন্ন রকম। মানে তাদের যে মূল আদর্শ যেটা মানুষদেরকে বলে, বিরোধী দলে থাকা অবস্থায় যেটা বলে আর সরকারি দলে থাকা অবস্থায় যেটা বলে, এটার কোনো মিল নেই। কিন্তু জামাত এখনও ক্ষমতায় আসেনি, কিন্তু এই দলটাকে আমি এখন সমর্থন করি শুধুমাত্র সেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে, যে ইসলামিক শরিয়া অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে হয়তো আমাদের এই সমাজটা এরকম হতে পারে। কিন্তু জামাত আসলে সেই জায়গায় কতটা সৎ এবং কতটা নিষ্ঠাবান সেটার প্রমাণ জামাত ক্ষমতায় না যাওয়া পর্যন্ত দিতে পারবে না। কিন্তু আমি জামাতের রাজনীতির ধরন যেভাবে দেখেছি, কিছু কিছু এলাকায় জামাতের নেতারা অত্যন্ত সৎ, আবার কিছু কিছু জায়গায় জামাতের নেতারা আসলেই অসৎ, এরকমও আছে। আমার চোখে এরকম পড়েছে। বহু জামাতের নেতাকর্মীদেরকে দেখেছি তারা যথেষ্ট অসৎ। এবং ইসলামী রাষ্ট্রের যে মূল ভিত্তি সেটা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আমি জামাতের এরকম অনেক অঞ্চল দেখেছি বা জামাতের অনেক নেতাদেরকে দেখেছি যারা নিজেদের দলের মধ্যে নিজেদের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি বা করে না, সেরকম কিন্তু আমি দেখেছি। এই জন্য আমি আপনাদেরকে একটা ভিডিওতে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে আমি জামাত সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা আপনাদেরকে দেব। আমার চোখে ইসলামিক দৃষ্টিতে জামাতের যেই দোষগুলো আমার সামনে পড়েছে সেগুলো আমি অবশ্যই সমালোচনা করব, এবং সেই সমালোচনামূলক ভিডিও খুব দ্রুত আসবে, খুব অল্প সময়ের মধ্যে আসবে। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা শুনেছেন, আশা করছি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান।